আরে ধুর মিয়া, আমি কি কমু? আমি এখানে কাজ করতে এসেছি। কেন কোনো বজ্জাত যেন আমার লুঙ্গি ধরে মারছে টান, একটু হলে আমার ইজ্জতের দফারফা হয়ে যেত। ভাগ্যিস নিচে থ্রি কোয়ার্টার প্যান্ট পরেছিলাম। বরকনে দুজনে এতক্ষণ এইদিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল। তবে এদের কথা পরনের ওরা হাসতে শুরু করেছে। আবার পুরনো ফর্ম চলে এসেছি। দেখেছিস তোর ছোট্ট ভুলে সবাই কেমন নাজেহাল অবস্থা। সৃজন রিমঝিমের উদ্দেশ্যেও কথাগুলো বলে। রিম চুপচাপ স্মৃতির হাত টেনে ভিড় কোথায় বেরিয়ে ফাঁকা জায়গায় আসে। স্মৃতি এখানে এসেও হাসতে হাসতে বলে, ভাই তুমি কি খেলা দেখালি? হাসতে হাসতে আমি চাঁদের দেশে চলে যাচ্ছি। যদি ধরা পড়ি না ওদের সবাই এসে আমাকে চ্যাপ্টা চিড়ে বানিয়ে দিয়ে যাবে। রিমঝিম তা আর বলতে হয় নাকি? স্মৃতি কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। রিমঝিম আর স্মৃতি পেয়ার দিকে তাকিয়ে কিছু একটা মেলানোর চেষ্টা করছে। প্রিয়া আপুর চোখে মুখে দেখছি কতটা খুশির ছোঁয়া। মনে হচ্ছে যেন আদি ভাইকে ভালোবেসে বিয়ে করেছে। রিমঝিম প্রিয়ার দিকে নজর রেখেই বলে, আমিও তাই দেখছি। আমি তো ভেবেছিলাম হয়তো প্রিয়া আপুর পরিবারের লোকরা পারিবারিকভাবে বিয়ে ঠিক করেছে এবং প্রিয়া আপুকে রাজি করিয়েছে, কিন্তু এখন তো তা মনে হচ্ছে না। আর ভাইয়ারাও কোনো রিকুয়েশন নেই। স্মৃতি আমিও তাই ভাবছিলাম। কেমন গোলমাল লাগছে ব্যাপারটা। এখানে কোনো চক্কর নেই তো? থাকলেও ভাইয়া আর প্রিয়া আপু বলতে পারে। কিন্তু ওরা কেন আমাদের বলবে? রিমঝিম তাও ঠিক। বিয়ের কাজ শেষ, বিদায় পর্যন্ত শেষ করে সবাই বাড়ি ফিরে আসে রাত প্রায় 11টা। স্মৃতি নিজের রুমে চলে যায়। রিমঝিম রুমে এসে চেঞ্জ করার বদলে প্রিয়া আর সৃজনকে নিয়ে ভাবতে শুরু করে। কিছুতেই বিষয়টা মেলাতে পারছে না। চেঞ্জ করার বদলে কি নিয়ে এত গম্ভীর ভাবছিস? সৃজন রুমে প্রবেশ করে ঘড়ি খুলতে খুলতে বলে। রিমঝিম কিছু না বলে শুধু সৃজনের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। রিমঝিমের আচরণ সৃজন হয়তো বুঝতে পারছে, তাই ওদিকে না তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হয়। আপনার খারাপ লাগছে না? হঠাৎই প্রশ্ন করে। আমার কোনো খারাপ লাগবে? প্রিয়া আপু বিয়ে হলো, যা বিয়ে হওয়ার তা হয়েছে, এতে আমি কেন মন খারাপ করব? আশ্চর্য! আপনি তো আপুকে ভালোবাসেন। ওয়াশরুমে যেতে গিয়েও আর যায় না। ঘুরে রিমঝিমের দিকে আঁকতে শুরু করে। একেবারে কাছে এসে রিমঝিমের উপর ঝুঁকে পড়ে। রিম আবার পিছন দিকে একটু ঝুঁকে যায়। তোর এই ছোট্ট ব্রেনে এত প্রশ্ন কোথা থেকে আসে? এত কিছু জানার তো স্বাস্থ্যের জন্য ভালো হবে না। যে জায়গায় আসিস সেই জায়গায় এনজয় কর। এই প্ল্যানটা তোকে মেলাতে হবে না। দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। সোজা হয়ে ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। কি আশ্চর্য! এভাবে ঝুঁকতে হবে নাকি? মানুষ তো দম বন্ধ হয়ে মারা যেতে পারে, তাই না? উনি যেমন রহস্যবাধা তেমনি উনার বিষয়গুলো রহস্যময়, চাঁদের মোড়ানো। মানুষ না হয়ে উনার ভুল হওয়া উচিত ছিল। ভুল হলে প্রথমে এই তো ঘাড় মোটকাতাম বেরিয়ে আস্তে আস্তে। আমি তোর কথাটা আসতেই বললাম, তাও শুনে নিল মনে মনে। হুঁ, শুনতে পেরেছি। তোর মনের কথাও শুনতে পেরেছি। চমকে গিয়ে রিমঝিম সৃজনের দিকে তাকায়। এভাবে তাকাস না রে, আমি বেসামাল হয়ে যাব। এমনিতেই নীল রাঙা শাড়িতে তোকে মন মাতানো সুন্দর লাগছে, মনে মনে বলে। দ্রুত চেঞ্জ করে আয়, নয় তোর ভূতের সাথে সাক্ষাৎ করানোর জন্য আউট হাউসে রেখে আসব। উল্টাপাল্টা কাজ ছাড়া আপনি পারেনটাই বাকি। বিরক্ত নিয়ে উঠে যায়। পরের দিন আদির বাড়িতে। আজ রিসেপশন পার্টি। স্মৃতি রিমঝিম সকাল থেকেই এখানে। বিকেল হতেই সৃজন চলে আসে। সকালে হাসপাতালে যাওয়ার সময় এখানে
ড্রপ করে চলে গিয়েছিল। সৃজনের ড্রেস আপ সম্পূর্ণ ব্ল্যাক, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট, স্মৃতি রিমঝিম লম্বা গ্রাউন্ড ম্যাচিং হিসাবে ড্রেস আপ করেছে। দুপুরের পরপরই অনুষ্ঠান শুরু হয়েছিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রিমঝিম, স্মৃতি, সৃজন একসাথে হালকা খাবার খেয়ে নেয়। খাবার শেষে সৃজন টেবিল থেকে ওঠে, টিস্যু দিয়ে মুখ মুছে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। ঘুরতেই হুট করে একটা মেয়ের সামনে এসে দাঁড়ায়। মেয়েটার পোশাকের আভিজাত্যের ছোঁয়া দেখেই বোঝা যাচ্ছে একটু বেশি মডার্ন। হাই, আমি রাই। হেয়ার স্টাইল ইউ নেম। হালকা হেসে হঠাৎ মেয়েটা আগমনে রিমঝিমের স্মৃতি মেয়েটাকে দিকে তাকিয়েছিল। রিমঝিমের কাছে মেয়েটার হতভাব ভালো লাগছে না, সৃজনের বেশ বিরক্ত লাগছে। তবুও ভদ্রতা বজায় রাখার জন্য বলে, আমি সৃজন তালুকদার। গম্ভীর্য বজায় রেখে, নাইস নেইম। বাই দ্য ওয়ে, আমি অনেকক্ষণ যাবৎ আপনাকে লক্ষ্য করছিলাম। আপনি অনেক সুন্দর। আমার আপনাকে অনেক ভালো লেগেছে। মেয়েটার কথাগুলো শুনতেই রিমঝিমকে কান থেকে গরম ধোঁয়া বের হতে শুরু করে। চোখ লাল করে তাকায়। সৃজন মেয়েটাকে বাজে কিছু বলবে তার আগেই রিমঝিমের ফেস দেখে বুঝতে পারে জেলাসি হচ্ছে। সিন ক্রিয়েট না করে স্বাভাবিক স্বরেই বলে, আপনার আমাকে ভালো লাগে? তো আমি কি করব? প্লিজ একটু সাইডে আসবেন, তাহলে বুঝিয়ে বলতে পারবো। রিমঝিম আর স্মৃতির দিকে তাকিয়ে, এই মেয়ে বলে কি? কি নির্লজ্জ! লাজ লজ্জা বলতে কিছুই নেই। রিম ফুঁসতে ফুঁসতে মনে মনে আওড়ায়। স্মৃতি দুই দিকে দেখে আর ফ্রিতে সিনেমার সিন দেখতে পাচ্ছে। ওর বেশ মজাই লাগছে। হোয়াইট, আমি কেন সাইডে যেতে পারবো না? সৃজন, ওকে, সমস্যা নাই। আপনারা একটু সাইডে যাবেন, আমি ওনার সাথে একটু পার্সোনালি কথা বলতাম। রিমঝিম স্মৃতিকে উদ্দেশ্য করে। এবার তো রাগে রিমঝিমের শরীর কাঁপছে। পারলে একটা কষিয়ে থাপ্পড় মারতে পারলে শান্তি লাগতো। কেউ সাইডে যায় না। আপনি বললে বলুন, নয়তো আমরা চলে যাচ্ছি। সৃজন, ওকে ওকে। আমি বলছি একোয়া চুরি, আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। রিয়েলি? আই লাভ ইউ। সো আমি আপনার উত্তর শুনে চাইছি। শেষের কথাটা থেমে থেমে বলে, আম সরি, আমি বিবাহিত। আপনি এখন আসতে পারেন। সৃজন, আপনি মিথ্যা বলছেন, তাই না? আপনার ওয়াইফকে তো দেখতে পাচ্ছি না। জলজ্যান্ত মেয়েটাকে দেখতে পেয়েও বলছে আমার ওয়াইফকে। রিমঝিমের দিকে ইশারা করে। আপনি অনেক ভালো ফান করতে পারেন। আমি স্পষ্ট মেয়েটাকে কয়েকবার আপনাকে ভাইয়া ডাকতে শুনেছি। উনি কি করে আপনার ওয়াইফ হবে? হালকা হেসে হেসে বলে, একদম ঠিক বলেছেন। উনি একদম পিওর সিঙ্গেল আছে। বলেই রিমঝিম রেগে মেগে অন্যদিকে চলে যায়। পেছনে পেছনে স্মৃতিও চলে যায়। দেখলে উনি নিজের বললেন, আপনার নাম্বারটা দিন প্লিজ। ন্যাকামি সুরে অনুরোধ করে। এতক্ষণ ঠিক থাকলেও এবার মেজাজ চওড়া হয়ে যায়। এই পাগল মেয়ে, কথা বুঝতে পারো না? বললাম তো আমি বিবাহিত। ধমক দিয়ে বলে। মেয়েটা এবার চুপসে যায়। ভুল করেও আর মুখের খেলে না। সৃজন ধূপধাপ পা ফেলে চলে যায়। ঘড়ির কাঁটা প্রায় 7টা ছুঁই ছুঁই। রিমঝিম স্মৃতির সঙ্গে ঘুরে ঘুরে পুরো বাড়ি দেখছে। ঘুরতে ঘুরতে আদির রুমে চলে আসে। প্রিয়া একা একা বসে। প্রিয়া ওদের দেখে হাসি মুখের ভেতরে আসতে বলে। রিমঝিমের মাথায় কাল রাতের প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। ভেতরে গিয়ে প্রিয়াকে প্রশ্ন করে, আপু, তুমি কি এই বিয়েতে খুশি? রিমঝিম, খুশি কেন হব না, অবশ্যই খুশি। প্রিয়া, রিমঝিম অদ্ভুত চোখে তাকায়। আচ্ছা, আপনি কি তাহলে সৃজন ভাইকে ভালোবাসতেন না? প্রিয়ার এতক্ষণ হুঁশ না থাকলেও এবার খেয়াল হয় রিমঝিম কেন এটা নিয়ে প্রশ্ন করছে। আর কি হলো আপু? সৃজন তা আসলে তোমাকে। তোরা এখনো কি করিস? হঠাৎ সৃজন রুমে প্রবেশ করতে করতে বলে। সৃজনকে দেখে প্রিয়া আর কিছুই বলে না।
তোরা যা, প্রিয়ার সাথে আমার কিছু কথা আছে। সৃজন দুজনই আকাঙ্ক্ষা ভরা হৃদয় নিয়ে বেরিয়ে আসে। রাত আরো গভীর হয়ে যায়। স্মৃতি কোথায় খুঁজতে খুঁজতে রিমঝিম ছাদে চলে আসে। কেউ নেই দেখে যেতে নিয়েও দূরের টেবিলে কিছু দেখতে পেয়ে থেকে যায়। কাছে এসে ড্রিঙ্কস এর মতো কিছু দেখে। আশেপাশে কেউ নেই, তাই আবার ড্রিঙ্কসও মনে হয় না। মনে শখ জেগে একটু খাওয়ার জন্য। গ্লাস তুলে একবার খেতে চোখ মুখ কুঁচকে যায়। তবুও পুরো গ্লাস খায়। এবার আরও আকাঙ্ক্ষা বেড়ে যায়। পুরো বোতল নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে। মাথাটা রিমঝিম করে ঘুরছে, চোখ ঝাপসা দেখাচ্ছে। সৃজন সহ একটা ছেলে ছাদে আসে। বিয়ারের বোতলটা না দেখে পেয়ে অবাক হয়ে যায়। একটু আগে এটা এখানে রেখে আদিকে ধরে আনার জন্য গিয়েছিল। ভাই, বোতলটা কোথায় গেল? সাথে ছেলেটা, আমি খেয়ে ফেলেছি। ভারী কণ্ঠস্বর শুনে পেছনে তাকাতেই সৃজন বোকা বনে যায়। রিমঝিমের চেহারা মাতালের চিহ্ন স্পষ্ট। বোঝাই যাচ্ছে বোতল উধাও হওয়ার পেছনে কে আছে। সৃজন ইশারা করে ছেলেটাকে চলে যেতে বলে। রিমঝিম হেলে দুলে সৃজনের কাছে আসে। নিজের পায়ে ঠিক মতো ভর দিতে না পেরেও সৃজনকে বুকে পড়ে যায়। প্রিয়া আপুর বিয়ে হলো, এতে আপনার কোনো রিকুয়েশন নেই। প্রিয়া আপু আবার নিজের ইচ্ছে খুশিতে বিয়ে করলো। তাহলেও আপনার দুজনকে কিভাবে ভালোবাসলেন বলুন? আমার উত্তর চাই। মাতলামি করতে করতে বলে, কি মুশকিল, এত মাতলামি করছে। তোর ফোন কোথায়? সৃজন স্মৃতির কাছে। সৃজনের বুকে মাথা রেখে বলে। সৃজন স্মৃতিকে কল দিয়ে গেটে আসতে বলে। রিমঝিমকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। স্মৃতির পাশের সিটে বসে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। বিষয়টা বুঝতে স্মৃতি একটু সময় লাগে। কয়েক মিনিটের বাড়িতে পৌঁছে যায়। রিমঝিমকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। বিছানায় শুতে গিয়ে রিম সৃজনকে ছেড়ে দেয় না। শক্ত করে চেপে ধরে বুকের সাথে লেপ্ট করে। একটু কষ্ট করে সময় নিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। একদিন পর আজকে রিমঝিম সকাল সকাল ঘুম থেকে ওঠে। বাহিরে কিছুক্ষণ পায়চারি করে রুমে আসতেই সৃজন বলে, গাধার মতো কাজ করার একটু কমিয়ে দে। এর আগেও আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো নিজের পুরনো বই খাতার সাথে পেপার ওয়ালকে দিয়েছিস। তোর কপাল ভালো, ওইগুলো আরেকটা কপি ছিল। এবার যেন কোনো গন্ডগোল না হয়। দুটো ফাইল টেবিলে রেখেছি, একটু পর নিয়ে যাব। পেপারের কথা মনে হতেই মনে মনে হাসে। সেই দিন কি যে বোকামিটাই করেছিল। সৃজন রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আবার নিচে যায়। নুডলস এনে রুমে বসে খেতে শুরু করে। খেতে খেতেই বই পাতাগুলো সামনে টেনে নেয়। ফোন হাতে নিয়ে ইউটিউবে প্রবেশ করে। সামনে একটা ফানি শর্ট ভিডিও দেখে সেখানে চাপ দেয়। নুডলস ঝাল হওয়ার কারণে ফোনে চোখ রেখেই পানির গ্লাস হাতে নেয়। খেতে যাবে এমন সময় ফানি সিন ক্রিয়েট হয়। হাসতে গিয়ে সব পানি সামনে বই খাতাগুলোতে পড়ে যায়। নিচে তাকাতেই ভয়ে হাত থেকে গ্লাস পড়ে যায়, কারণ সৃজনের রাখা ফাইলগুলোতে সব পানি পড়েছে। সৃজনের রুমের দিকে আসছিল। কিছু পড়ার শব্দ পেয়ে দ্রুত পায়ে চলে আসে। রিমঝিমকে টেবিলের কাছে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায়। টেবিলে তাকাতেই রাগে চোখ লাল হয়ে যায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে রিমঝিমকে গালে সাজারও একটা থাপ্পড় বসায়, সাথে চিৎকারও করে ওঠে। ঠোঁটের কোণায় ফেটে গিয়ে রক্ত বের হয়। রিমঝিম টলমলে চোখে তাকায়, যেন চোখে পলক ফেললেই গল গল করে পানি ঝরতে শুরু করে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প ইউ আর মাই লাভ, পর্ব 11।